আজকে এই অনুষ্ঠানটা যখন শুরু করছি তখন বারবার মনে হচ্ছে মানবিকতা, বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা এগুলোকে কি দেশের গণ্ডি দিয়ে আবদ্ধ করা যায়? এগুলো কি একটা নির্দিষ্ট দেশের মধ্যে আবদ্ধ থাকতে পারে? আবদ্ধ রাখা উচিত? বারবার এই কথাটা এই কারণে মনে হচ্ছে যে গত প্রায় 2 বছরের বেশি সময় ধরে গাজায় যা যা ঘটছে, যেভাবে একের পর এক ধ্বংস, যেভাবে শিশুদের মৃত্যু, ধারাবাহিকভাবে শিশুরা মারা যাচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে যুদ্ধ অপরাধী হিসেবে গণ্য করে, আমরা কি সেভাবে আমাদের উদ্বেগ প্রকাশ করলাম? আমরা কি গোটা বিষয়টা নিয়ে একবারও ভাবতে পারলাম যে এটা আসলে মানবিকতার উপরে আঘাত, মনুষ্যত্বের উপরে আঘাত? ভাবুন, এদেশে একটা অংশের মানুষের মধ্যে এই বোধ ক্রমশ চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে ওখানে যারা মারা যাচ্ছে তারা ধর্ম পরিচয় মুসলমান, এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ মাত্রই নাকি জঙ্গি। সুতরাং জঙ্গিদের মৃত্যু নিয়ে হাহুতাশ করে কি লাভ? আমাদের বিচার বিভাগ মাত্র কয়েকদিন আগে আমাদের বিচার বিভাগের পক্ষ থেকে এক বিচারপতি বলেছেন যে এখানে ওসব নিয়ে মিছিল করতে হবে না, আগে দেশের কথা ভাবুন। সত্যি তো, ছোট্ট ছোট্ট শিশুরা এইভাবে যুদ্ধ অপরাধী হিসেবে গণ্য হয়ে মারা যাবেন না, আমরা চুপচাপ দেখে যাব? আমাদের বিবেক কেঁপে উঠবে না? কারণ গাজা দেশটা তো অনেক দূরে, আমাদের দেশের সীমানার মধ্যে তো সেটা পড়ে না। আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব, আমাদের মানবিকতা তাতে ধাক্কা খাবে কেন? একটা ছোট্ট শিশু ধর্ম পরিচয় সে মুসলমান হলে বলা হবে যে সে বড় হয়েও নাকি জঙ্গিই তৈরি হতো। কি অদ্ভুত মানসিকতা! যন্ত্রণা হয় না আমাদের? আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের বোধ, আমাদের যুক্তি সব কিছু আমরা হারিয়ে ফেলেছি। মানুষকে ধর্ম পরিচয় বিভাজন করবার এই রীতি আমাদের দেশের একটা বড় অংশের মধ্যে ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে সর্বত্র। ক্ষমতার লোভে, রাজনৈতিক ক্ষমতা ভোগ করবার জন্য একদল এই বিষয়টাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বারবার বলছি না, যে যাই বলুক, যদি সংখ্যাগরিষ্ঠ এদেশের মানুষ এটা বলে তাহলেও আমরা অন্তত সংখ্যায় কম হলেও সোচ্চারে গলা উঁচিয়ে বলবো মানবিকতা, মনুষ্যত্বের কোনো দেশ, কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না। গাজায় যেভাবে শিশুদের মারা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। যে কোনো মানবিক বোধ সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হবে, যন্ত্রণাদীর্ণ হবে, এটাই স্বাভাবিক। তা না হলে বুঝতে হবে মানুষ আসলে তার মানুষের যে ধর্মগুলো সেগুলো বজায় রাখতে পারছে না। আমাদের দেশেও আমরা তো দেখছি কিভাবে বিভাজনের বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই রাজ্যে। আমরা জানি একজন বয়স্ক মানুষকে কিভাবে গলায় দড়ি বেঁধে ঘোরানো হয়েছে, সে নাকি গরু পাচার বা গরু বিক্রির ব্যবসার সাথে যুক্ত। এটা যারা করছেন তারা স্বঘোষিত হিন্দু ঠিকে নিয়েছে, হিন্দুত্বের ঠিকে নিয়েছে। আমরা বারবার বলছি এগুলো আসলে মানবিকতা, মনুষ্যত্বকে মুছে ফেলবার একটা নমুনা। গতকাল মারা গেছে, যুদ্ধ কভার করতে গেছিলেন সাংবাদিক আলাস আল শরীফ। তিনি মারা যাবার আগে বারবার করে বলে গেছেন যে গাজায় যা হচ্ছে তা মানবিকতার পক্ষে ভয়ঙ্কর যন্ত্রণার, ভয়ঙ্কর কষ্টের। পৃথিবীর সব মানুষের উচিত এই বিষয়টাকে সামনে রাখা। মারা যাবার আগে এই সাংবাদিক বারবার করে বলছিলেন যে সাংবাদিকতার রীতিতে নিরপেক্ষ দৃষ্টিতে সবকিছু দেখতে হয়। আমি জানি আমার মৃত্যুর পরে হয়তো প্রচার করা হবে যে আমি জঙ্গিদের সাথে যুক্ত ছিলাম, এবং ঘটনাচক্রে তাই হয়েছে। মোট 186 জন সাংবাদিক গাজায় যুদ্ধ কভার করতে গেছে, যারা প্যালেস্তাইনি হানায়, প্যালেস্তাইনের হয়ে যারা গেছেন, ইসরায়েলি হানায় মারা গেছে 186 জন। আমাদের কাছে যা রিপোর্ট আসছে 186 জন সাংবাদিক মারা গেছে। এভাবে সাংবাদিকদের নিধন করা যায়, সাংবাদিকদের মারা যায়, এবং সাংবাদিকদেরও পক্ষপাতদুষ্ট বলে দেগে দিয়ে তাদের হত্যা করবার যুক্তি সাজানো হচ্ছে। একের পর এক আমরা দেখে যাচ্ছি, যাদের মাধ্যমে আমরা গাজায় যে ভয়ঙ্কর নরহত্যা চলছে তার চিত্রগুলো দেখছিলাম। গত
বেশ কয়েক বছর ধরে যে চিত্রগুলো আমাদের শিহরিত করছিল, আমাদের মনে হচ্ছিল যে গোটা পৃথিবীতে এর বিরুদ্ধে মানুষের অবস্থান নেওয়া উচিত, যে খবরগুলো দিচ্ছিলেন তাদের মধ্যে এই আলাস আল শরীফ একজন ছিলেন। গতকাল সরকারিভাবে স্বীকার করা হয়েছে যে সাংবাদিক মারা গেছে। এর আগে আবারও বলছি, ইসরায়েলি হানায় 186 জন সাংবাদিক মারা গেছে, তথ্য এবং পরিসংখ্যান রিপোর্টে চলে এসেছে। গত কয়েকদিনেই 5-6 জন সাংবাদিক মারা গেছে। এভাবে সাংবাদিকদের নিধন করাটা কোন নৈতিকতার মধ্যে পড়ে? আমি জানি আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, এদেশের তথাকথিত মূলধারার মিডিয়া এটা আলোচনায় আনবে না। সাংবাদিকতা নৈতিকতা বলে তো কিছু নেই, সবাই তো নৈতিকতা শূন্য বা নৈতিকতা হারিয়েই এখন সাংবাদিকতা করছে, আমরা দেখছি সর্বত্রই। তাই যারা যুদ্ধ কভার করতে গেছিলেন তাদের মধ্যে এই আলাস আল শরীফ, যিনি আল জাজিরা টিভির একজন সাংবাদিক ছিলেন, তিনি বড় মর্মান্তিক কথা শেষ বয়ানে লিখে গেছেন যে আমি হয়তো আর বাঁচব না, কারণ আমি বুঝতে পেরেছি চারদিক থেকে আমাকে ঘিরে ফেলা হয়েছে, ওরা চায় না সত্যটা বিশ্বের সবার কাছে পৌঁছে যাক, তাই আমাকে টার্গেট করা হয়েছে, আর কিছু সময়ের মধ্যেই হয়তো আমাকে মেরে ফেলা হবে, কিন্তু আপনারা অন্তত মানবিকতার স্বার্থে এই ভয়ঙ্কর ভয়াবহ যে আক্রমণ ইসরায়েল নামিয়ে এনেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। পৃথিবীর সর্বত্র সব জায়গাতে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মানবিক মানুষকে মানবিকতার কাছে আবেদন জানিয়ে গেছেন আলাস আল শরীফ নামের এই সাংবাদিক। আমরা এখনও চুপ করে বসে থাকব? আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রপুঞ্জে যে মানবিকতার মানবাধিকার রক্ষা দপ্তর রয়েছে তার পক্ষ থেকে এই ভয়ঙ্কর সাংবাদিক নিধনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। বলা হয়েছে যে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এভাবে সাংবাদিকদের উপর আক্রমণ হতে পারে না, কিন্তু সাংবাদিকতার নৈতিকতাকে এভাবেই তো হত্যা করা হচ্ছে সর্বত্র। এখন বোধহয় একটা সোচ্চার প্রতিবাদ আর প্রতিরোধের জায়গায় দাঁড়াবার সময় এসেছে আমাদের। শুধু কথায় বোধহয় আর কাজ হবে না। সর্বত্র সাংবাদিকরা তাদের নৈতিকতা হারিয়ে ফেলছে, সাংবাদিকরা সাংবাদিক থাকছে না, দালাল হচ্ছে, ক্ষমতার দিকে চলে যাচ্ছে, ক্ষমতার পক্ষ নিয়ে কথা বলছে। তাই এই সময় গাজায় যা হচ্ছে, গোটা পৃথিবীর সাংবাদিক কুলের যে চিত্র তার ঠিক উল্টো দিকের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। কিছু সাংবাদিক তাদের মূল্যবোধ, তাদের সাহসিকতা দিয়ে ভয়ঙ্কর নারকীয় যে ঘটনাগুলো ঘটে চলেছে গাজায় ঠিক এই মুহূর্তে, তার চিত্র, তার প্রতিবেদন আমাদের পাঠাচ্ছিলেন। এরপরে হয়তো আমরা আর কিছু পাবো না। গোটা পৃথিবীতে এই ভয়ঙ্কর ভয়াবহ মানবতা হত্যার যে যজ্ঞ চলছে এই মুহূর্তে, বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে আমরা তার চিত্র যাদের মধ্যে দিয়ে পাচ্ছিলাম, যাদের কাছ থেকে খবর পাচ্ছিলাম, তাদের নিধন করার অভিযানে নেমেছে ইসরায়েলি শাসকবর্গ। ফলে আমাদের কোথায় এই মুহূর্তে এটা বলতেই হবে যে সাংবাদিকদের যারা সব নীতিগত দিক থেকে অবস্থান রেখে কাজ করতে চান, তাদের পাশে দাঁড়াবার সময় এসেছে, তাদের জন্য বলার সময় এসেছে এভাবে সাংবাদিকদের নিধন করা যায় না। প্রত্যেকটা মানুষ একটু ভাবুন, এদেশের আমি জানি যে এই দেশের মানুষেরা এই ভাবনার দিকে যাচ্ছেন না, কারণ মিডিয়া, গণমাধ্যমের প্রত্যেকটা অংশ এই ঘটনাটাকে সেভাবে সামনেই আনছে না। কিন্তু ভয়ঙ্কর ভয়াবহ এই ঘটনা গাজায় যা হচ্ছে, মানবিকতার জন্য তা লজ্জার। আমাদের দেশেও এই বিভাজনের একটা রেখা টেনে দেওয়ার চেষ্টা চলছে। প্রতিক্রিয়াশীল ভয়ঙ্কর দক্ষিণপন্থী দলগুলো এভাবেই মানুষের বিবেক মনুষ্যত্বকে মুছে দেয়। হিটলার, মুসোলিনিরা এভাবেই বারবার ফিরে ফিরে আসে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কেন কোথাও আলোড়ন পড়ে না, কেন এই বিষয়টা এত অজ্ঞাত থেকে যায় কিংবা আড়ালে থেকে যায়। আসুন এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, পেশায় শিক্ষক গৌতম দত্ত, এবং আমাদের সঙ্গে রয়েছেন আনিসুর রহমান, পেশায় আইনজীবী এবং একই সাথে মানবাধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মীও। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি অনুষ্ঠান শুরু করব, কিন্তু তার আগে আমি আপনাদেরও বলবো, আসুন অন্য কেউ নয়, আমরা অন্তত কয়েক সেকেন্ড নীরবতা পালন করি। যেভাবে সাংবাদিক নিধন হচ্ছে আলাস আল শরীফের স্মৃতিতে এবং অন্যান্য সাংবাদিক যারা 186 জন
এই যুদ্ধ কভার করতে গিয়ে মারা গেলেন। আসুন আমরা তাদের জন্য কয়েক সেকেন্ড, অন্তত 10 সেকেন্ড নীরবতা পালন করি। বেশ, আমি আনিসুর রহমানের কাছেই প্রথম আসবো। আনিসুর বাবু, আমাদের রাজ্য, আমাদের দেশ এবং গোটা পৃথিবী মেরুকরণের একটা চিত্র সর্বত্র দেখা যাচ্ছে। কোথাও মনে হচ্ছে না যে মানবিকতা, মনুষ্যত্ব, বিবেক এগুলো কিছু দেশকালের গণ্ডির মধ্যে আটকানোর চেষ্টা করা হয়, তাহলে আমরা মানুষ হিসেবে নিজেদের ক্রমশই খাটো করব? মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে বহু প্রাণীর জন্ম হয়েছে, কিন্তু আমরা দাবি করি মানুষই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জীব। কিন্তু সেই মানুষ কাকে বলে? মানুষ কিভাবে হয়? দুটো চোখ, দুটো হাত, দুটো পা, একটা মাথা থাকলেই কি মানুষ? নাকি মনুষ্যত্ব, বিবেক থাকলে তাকে মানুষ বলা হয়? আজকে আপনি যে পরিসংখ্যানগুলো তুলে ধরলেন, যেটা আমি শুধু সংযোজন করতে চাইছি, 6 জন মারা গেছে, যে 6 জন শুধু গতকালকেই মারা গেছে। একদম গতকাল 5 জন, মোট 6 জন। একদম একদম। আনাস আল শরীফ, ইব্রাহিম জাহের, মোহাম্মদ কুরেক, মোহাম্মদ আলিওয়া, মোহাম্মদ নাওফাল, মোহাম্মদ আল খালিদি। আর গত 22 মাসে মারা গেছে 186টা। এটা আন্তর্জাতিক সংবাদ, কিন্তু এর বাইরেও আরো অনেক সংবাদ রয়েছে যেটা হয়তো আমাদের কাছে পৌঁছয়নি, আমাদের কাছে খবর হিসাবে আসেনি। আজকে কে মারছে? বলছে ইসরায়েল মারছে। বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে এই হত্যাযজ্ঞ চলছে গাজায়। শুধু কি নেতানিয়াহু কি পারে? যখন নেতানিয়াহু বিনা প্ররোচনায় ইরানের মধ্যে গিয়ে যখন হামলা চালিয়েছিল, যখন ইরান হামলা চালিয়েছিল, তখন সোজা পৃথিবীর স্বঘোষিত সবচেয়ে শক্তিধর বা সবচেয়ে বড় দাদা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যুক্ত ইসরায়েলের পাশে দাঁড়িয়ে, বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইরানের উপরে হামলা চালানো শুরু করলো। ইরান তাতেও ভয় না পেয়ে কিন্তু উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন চীনা ঘাঁটিগুলোর উপরে কিন্তু পাল্টা আক্রমণ যখন শুরু করেছিল, তখন কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু বিরতির আহ্বান জানিয়েছিল। এই যে হত্যাযজ্ঞ গাজাতে চলছে, ফিলিস্তিনিতে চলছে, সেটা কি কেন চলছে? এটা তো আধিপত্যবাদ। আমরা জানি 1948 সালের আগে পৃথিবীর ইতিহাসে দেশ ছিল না। আমরা জানি যে প্রায় 60 লক্ষ ইহুদিকে খুন করেছিল হিটলার কিন্তু কোনো মুসলমান ছিল না। হিটলার ইউরোপের জার্মানির তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি তৎকালীন সময়ে তার সাধারণ দেশবাসীর সমর্থন এবং সহযোগিতা পেয়েছিলেন এই ইহুদির নিধনযজ্ঞে। কিন্তু সেই ইহুদিরা সেই সময় ছিন্নমূল হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন ঘুরে বেড়াচ্ছিল, তখন কিছু ফিলিস্তিনিরাই কিছু ইসরায়েলকে থাকতে দিয়েছিল। পরবর্তীকালে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমী শক্তি তাদের মদদে এবং ব্যবস্থাপনায় ফিলিস্তিনিদের একাংশ দখল করে ইসরায়েলের কাছে জন্ম হয় 1948 সালে। তারপরে 48 থেকে এই দীর্ঘ সময়ের মধ্যে প্রায় 76-77 বছরে শুধুমাত্র ফিলিস্তিনের জমি নয়, একই সঙ্গে মিশরের জমি, সিরিয়ার জমি, লেবাননের জমি দখল করে আজকের বড় একটা ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে। তারপরেও কি ইসরায়েল আজকে তাকে থামানো যাচ্ছে, তাকে আটকানো যাচ্ছে? কারণ সবটাই হচ্ছে পশ্চিমা শক্তি, আমেরিকা যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের প্রত্যক্ষ মদদে
আজকের ইসরায়েল তাদের এই মস্তানি করে যাচ্ছে। এবং আজকের এই সাংবাদিক হত্যা কেন? কারণ একটাই, যে আজকের ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে গাজার উপরে, ফিলিস্তিনি মানুষজনদের উপরে, সেই সংবাদ বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল কিছু অকুতোভয় সাংবাদিক। সেই সত্য যেন পৃথিবীর মানুষকে দেখতে না দেয়া হয়। বেশ, আমি গৌতমের কাছে আসবো। গৌতম, আপনি শুনলেন অভিমুখটা মোটামুটি আনিসুর রহমান বলে দিচ্ছেন। আমি আপনার কাছে যে জানতে চাইবো গৌতম, যে দেখুন, আমরা সাংবাদিকরা, আমরা যেটা সাংবাদিকতা করি, সাংবাদিকতার তো একটা নৈতিকতা বা একটা নীতি নির্ধারণ হয়ে আছে যে যুদ্ধ কভার করতে গেলে সাংবাদিকদের এই নিরাপত্তাগুলো দিতে হবে। সমস্ত কিছু লঙ্ঘন করা হয়েছে, রাষ্ট্রপুঞ্জ এরপরেও খুব কড়া ব্যবস্থা নিতে পারছে। একটু আগে আনিসুর রহমান বললেন যে আসলে যুদ্ধের পেছনে তো শুধুমাত্র ইসরায়েল নয়, ইসরায়েলের সহযোগী হিসেবে আরও কেউ রয়েছে যারা আসলে গোটা পৃথিবীটাকে নিজেদের দখলে নিতে চায়, আগ্রাসন করতে চায়। তো তাদের কাছে নীতি নৈতিকতার কোনো মানে নেই। কিন্তু আমি বলছি, সমস্ত কিছু ছেড়ে সাংবাদিকরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে একত্রিত হয়ে প্রতিবাদ, এইরকম একটা ঘটনা, একদিনে 6 জন সাংবাদিককে মেরে ফেলা এবং বিবৃতি দিয়ে মারা যাওয়ার আগে বিবৃতি দিচ্ছে, মানে বুঝতে পারছেন তাদের ঘিরে ফেলা, যে তাদের মারা হবে। কোনো হঠাৎ করে মেরে ফেলা না, যে ঘটনাস্থলে চলে গেছে, ঘটনা ঘটে গেছে, সেই সময় মারা গেছে। আমরা জানি, আমি নিজে আপনাকে বলছি গৌতম, আমি তো নিজে একটা যুদ্ধ কভার করবার একটা কোর্স করা হয় ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। আমি একটা বড় চ্যানেলের হয়ে সেই কোর্সটা করে এসেছিলাম। সেখানে কতগুলো রীতিনীতি যারা যুদ্ধ করেন তাদের কাছে থাকে, তাদের বলে দেওয়া হয় সাংবাদিকদের চিহ্নিত করতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, কোনোভাবেই তাদের উপরে আক্রমণ হানা যুদ্ধক্ষেত্রে গেলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আন্তর্জাতিক নিয়ম, আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে এটা পড়ে এবং প্রত্যেকটা যারা যুদ্ধে করেন সেই রাষ্ট্রপ্রধানদেরও এটা বুঝিয়ে দেওয়া হয়। সাংবাদিককে চিহ্নিত করতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের উপযুক্ত প্যাসেজ দিতে হবে কভার করবার জন্য। এক্ষেত্রে কিছুই মানা হচ্ছে না। সাংবাদিকদের কেন মেরে ফেলা হচ্ছে? একদম। সামার আবু এলাফ, আপনি নাম শুনেছেন হয়তো, নিউ ইয়র্ক টাইমস পত্রিকার একজন বিশিষ্ট সাংবাদিক, যার নাম সামার আবু এলওফ, যিনি ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পেয়েছেন। যে ছবিটি দেখে তিনি পুরস্কার পেয়েছেন, সেই ছবিটির শিশুটি তার মাকে বলছেন, মা, আমি তোমাকে কি করে জড়িয়ে ধরব, আমার তো দুটো হাত নেই। বিশ্বাস করুন, সেই শিশুটির কথা শুনে আমার এক তো কিছুই মনে হয়নি, কিন্তু আমি ঝরঝর করে কেঁদেছি, কারণ আমার চোখের সামনে আমার সন্তানের ছবিটা ভেসে উঠছে। আমার সন্তানের ছবিটা তখন ভেসে উঠেছে আমার চোখের সামনে, যখন ওই শিশুটি বলছে, মা, আমি তোমাকে কি করে জড়িয়ে ধরবো, আমার তো দুটো হাত নেই। এরপরে আমরা কত নির্মম হব, এরপরে আমরা কত আর নিজেদেরকে নীরবতায় রাখবো। আপনি আজকে নীরবতা পালন করেছেন, আমি আজকে নীরবতা পালন করতে চাই না অনুপম দা। আজকে আমি ঝরে পড়তে চাই। আমার কথা, আমার অবজারভেশন, আমার প্রতিবাদ। আমি মনে করি আজকে আপনার চ্যানেলে যে কথা বলতে আমাকে দিয়েছে, আমি প্রতিবাদ করবার উপযুক্ত জায়গা পেয়েছি, এখানে আমাকে প্রতিবাদ করতে হবে। একটা পরিসংখ্যান আমি আপনাদের দিচ্ছি, যেটা শুনলে মানুষ চমকে উঠবে। সেটা হচ্ছে 2021 সাল থেকে যদি 2 দশক হিসেব করি, তাহলে পরে ফিলিস্তিনে শিশু মারা গেছে প্রায় 2171, এবং গত 2023 সালের অক্টোবর থেকে জুন মাসের 2024 সাল পর্যন্ত গাজা উপত্যকায় শিশু নিখোঁজ হয়েছে প্রায় 21,000। ভাবতে পারছেন সংখ্যাটা কোথায়? আমি জানি না এই সংখ্যাটা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে। আর রাষ্ট্রসংঘের কথা বলছেন, ওটা তো ছোট জগন্নাথ, ওর না আছে হাত, ওর না আছে পা,
আর ওর না আছে চোখ। ও মানবতা কি জিনিস আমি জানি না, ও সাম্যবাদ কি জিনিস আমার জানা নেই। আজকে এই একটা পরিসংখ্যান বলে দিচ্ছে যে কি অবস্থা তৈরি হয়, যে সাংবাদিকরা মারা যাচ্ছে, এই সাংবাদিকরাই এই ছবিটাকে তুলে ধরছে সাধারণ মানুষের সামনে। সাধারণ মানুষ উপলব্ধি করতে পারছে, কারণ সাধারণ মানুষ, সাধারণ সাংবাদিকরাই তো তুলে ধরেছে যে আজকে তামান্না যে মেয়েটি মারা গেছে, যে মেয়েটি জয় কি জিনিস জানে না, যে মেয়েটি পরাজয় কি জিনিস জানে না, যার শরীরের মধ্যে জাতীয় পতাকা লেপ্টে আছে, যার মা হাহাকার করছে, তার হাহাকারের ছবিটা এই সমাজের কাছে বিদীর্ণ করে ছড়িয়ে দিয়েছে এই তো সাংবাদিকরা।